আহ, ধন্যবাদ আয়োজক। প্রথমেই আমি একটা ওয়ার্নিং খেয়েছি, সেটা হচ্ছে যে 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার জন্য। সম্ভবত আয়োজকরা জানেন যে আমার অভ্যাস খুবই খারাপ। মাঝে মাঝে এমনও হয়েছে 1.5-2 ঘন্টা বক্তৃতা করার অভ্যাস আছে, যে এই কারণে আগে ভাগে উনি একটা ওয়ার্নিং দিয়ে রেখেছেন। তো এতে করে একটা সুবিধা হয়েছে যে ওই আলোচনাটা মূলত কি যে সংক্ষিপ্ত পরিসরে এবং যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে দেখা আর কি। আমার একটা আলাপের আজকে টাইটেলটা হচ্ছে কি যে তত্ত্বকোণ থেকে সুলতানকে আর কি। তত্ত্বকোণ মানে কি যে থিওরিটিক্যালি সুলতানকে দেখা। তো স্বাভাবিকভাবে হয়তো একটা বিশেষ তত্ত্ব হয়তো অনেকে ভাবতে পারেন, যেটা আমি মানে গত প্রায় 10-12 বছর ধরে আলাপ করে বেড়াচ্ছি, সেটা হচ্ছে যে বিপণিবেশনের জায়গা থেকে। বাট আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে যে সুলতান হচ্ছেন সেই সৌভাগ্যবান বাংলাদেশের শিল্পীদের একজন, যাকে নিয়ে কিন্তু প্রচুর তাত্ত্বিক অ্যাঙ্গেলে কাজ হয়েছে, বিশেষত বিগত 6-7 বছরে আর কি। বাংলাদেশের অন্য শিল্পীদের এতটা হয়নি, যদিও হয়তো আপনার অনেকে অবাক হচ্ছে নাকি, বাট আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ হচ্ছে যেহেতু আমি খোঁজখবর রাখছি, ফলে সেই জায়গা থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি। কিন্তু আমি মূলত যেই জায়গা থেকে মানে যে পুরো আলাপটা ফ্রেমিং করবো সেটা হচ্ছে যে মূলত কি আর্লি যে কাজগুলো ওনার উপরে হয়েছে এবং বর্তমানে এবং মানে যে অ্যাঙ্গেলগুলো থেকে হচ্ছে এবং সেখান থেকে আমরা কোনোভাবে আলাপ করতে পারি। তো আমার এই আলাপের শুরুতেই আমার একটা গল্প মানে যে প্রায় সময় বলি আর কি, যে সেটা হচ্ছে যে আমাদের একটু মনে রাখা দরকার আর কি। সেটা হচ্ছে যে আমার মনে আছে 2000 মনে হয় 6-7-এর দিকে আমি ওই লন্ডনের টেক মডার্ন গ্যালারিটা, লন্ডনে যেটা আর কি, তো মানে যে খোলার পরে আমি ওখানে একটা এক্সিবিশনে গিয়েছি। তো সেখানে ক্লদ মনের একটা খুব বিখ্যাত ছবি আছে কি, যে ওই সেটা হচ্ছে ফাম্মেসুর আ বঙ্ক, মানে যে মূলত 1874 সালের একটা ছবি আর কি, যে লেডি স্ট্রিং বাই দ্য ব্রাঞ্চ যে রিভার ব্যাঙ্ক। তো ওই ছবিটা যে সময় আমি মানে পেন্টিংটা দেখছিলাম আর কি, দেখার সময় একটা অদ্ভুত জিনিস মাথায় আসছিল আর কি, যে যে কোনো লোক আগে যে যার পাশ্চাত্য শিল্পকলার ইতিহাস সম্পর্কে অবগত না, তার কাছে প্রথম দৃষ্টিতে এটা মনে হবে কি জানেন, খুবই অপরিপক্ক একজন শিল্পীর আঁকা একটা পেন্টিং। তার কারণ হচ্ছে এবং হচ্ছে যে শিল্পী এতটাই লেজি, সেটা হচ্ছে কি জানেন, যে কাজের যে ফিনিশিংটা আছে না, ফিনিশিংটা দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। এটা প্রথম মানে ইমপ্রেশন আপনার তৈরি হতে পারে কি নাইভ চোখে। কিন্তু আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, তখন আপনি বুঝতে পারবেন এটা একটা দুর্দান্ত সেলসেন আলো সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান এবং পাশাপাশি হচ্ছে পার্সপেক্টিভ সম্পর্কিত যে জ্ঞানের যে বুঝতে পেরেছেন যে বিকাশ হয়েছে পোস্ট রেনেসান্সের, তার সবচেয়ে বিকশিত একটা স্টেটের থাকে না এই পেন্টিংয়ের এক্সপ্রেশন। তার মানে কী কারণে এই আলাপটা প্রথমে বলছি, সেটা হচ্ছে যে শিল্পীর মহত্তা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বুঝতে পেরেছেন তার ট্রেডিশন, তার পার্সপেক্টিভ এবং তার অন্যান্য যে প্রেক্ষাপট, সেই আলোকে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে অনেক সময় দেখা যায় অনেক মহৎ শিল্পী অথবা মহৎ কর্ম একটা ঝুঁকির মধ্যে থাকে, সেটা হচ্ছে যে অবমূল্যায়িত হওয়ার। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সুলতানের মানে প্রথম দিকে বাংলাদেশের যে আলাপগুলো হচ্ছিল, তার কতগুলো প্রেক্ষাপট এবং ল্যান্সিং আছে, এবং ওই সেই ল্যান্সিংগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে আগেই ভাগে একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে কিসের ওই যে সেটা হচ্ছে যে আমরা যে সময় বাংলাদেশে কি যে আসলে মানে শিল্প সমালোচনা করা হয়, লার্জলি আলোচনাটা করা হয় আসলে কন্টেন্ট নিয়ে। মানে কন্টেন্টটা মনে হচ্ছে যে ওই মানে যে চিন্তার যে কন্টেন্টটা যেটা থাকে, কিন্তু একটা পেন্টিং অথবা আর্টের সাথে একটা বইয়ের, সাপোজ মনে করুন সালমান রুশদির স্যাটানিক ভার্সেস অথবা ধরুন মিড নাইট চিলড্রেন, অথবা মানে যে এই মিড নাইট চিলড্রেনের বইয়ের সাথে ধরুন সুলতানের প্রথম বৃক্ষরোপণ একটা ফারাকের জায়গা আছে, যে আমরা আলাপ করি। এটা প্রথম ফারাকের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে যে সালমান রুশদির যে বইটা আছে, সেই বইটা ইটসেলফ অথেন্টিফাইড কপি। কিন্তু ধরুন পেন্টিংয়ের আলাপে যে সমস্যা আছে, আমরা প্রথম বৃক্ষরোপণ যেই ছবিটা হয়তো দেখছি, যদি অরিজিনাল পেন্টিংটা না দেখি, তাহলে যেটা কি জানেন, এইটা আসলে অথেন্টিফাইড কপি না। পাশাপাশি হচ্ছে যে পেন্টিংয়ের আলোচনা অথবা শিল্পের আলোচনায় দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে অবজেক্ট ইটসেলফ, মানে হচ্ছে যে তার পেন্টিংয়ের ম্যাটেরিয়াল কন্টেন্ট এগুলো, পাশাপাশি হচ্ছে যে তার যে শিল্পর যে বিষয়বস্তু কন্টেন্ট সেটা। আমাদের এখানে শিল্প সমালোচনা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে প্রায় সময় দেখা যায় শিল্প সমালোচনা হচ্ছে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়, মাঝে মাঝে টেকনিকটা নিয়ে। বাট
ম্যাটেরিয়াল অবজেক্ট এটা নিয়ে রিলেটিভলি কম আলোচনা হয় আর কি। তো আমার মনে আছে সেটা হচ্ছে যে ওই জামান ভাই আছেন এখানে আর কি। তো জামান ভাই যে সময় যে কিছুদিন আগে শিল্পকলা আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স হচ্ছে, তো তখন আমি বলছিলাম যে এটা মানে যে কন্টেন্টের পাশাপাশি যারা শিল্প সমালোচক হবেন তাদেরকে ম্যাটেরিয়ালের সাথে থাকে না পরিচিত হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সের ওই জায়গা থেকে অগ্রসর হওয়া। তো জামান ভাই দেখা গেল বুঝতেছেন, আমি একটু আগে বলছিলাম যে কলিযুগের সেই লোকরা সাধারণত কলিযুগেতে কি হয়, লোকজন কথাবার্তা বুঝতেছেন একটা বললে আরেকটা করে। দেখা গেল যে ওই সময় উনি বলতেছিলেন যে উনি ছেড়ে দিবেন, দেখা গেল যে ইন্ডিয়ানা জোন্স আছে না, তা থেকে ফার্স্ট উনি বুঝতেছেন ওই পথ ছেড়ে দিয়েছে নাকি। তো আমি ওই যে সেটার জায়গা থেকে তো ফলে যেটা হচ্ছে যে, তবে এটা আমি আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন যারা পেন্টিংয়ের জায়গা থেকে থাকে না, অথবা মানে শিল্পের জায়গা থেকে তাদের 4 বছরের অনার্স আছে, তাদের যেরকম ম্যাটেরিয়ালে এক্সপোজার থাকে, শিল্প সমালোচনা যারা করেন তাদের অনেকেরই আর্টের অবজেক্ট অথবা ম্যাটেরিয়াল সম্পর্কে এক্সপোজারটা কম থাকে। ফলে আমাদের শিল্প সমালোচনার গুরুত্বপূর্ণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিষয়বস্তু জায়গা থেকে। এখন সুলতানের বিষয়বস্তু জায়গা থেকে, এবং আগেও একটু আগেভাগে বলে রাখি যে ম্যাটেরিয়ালের সমস্যা, আমরা জানি যে সুলতান অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালিয়েছেন এবং তার ক্যানভাসগুলো কালো হয়, সেগুলো নিয়ে জামান ভাই সহ আরও অনেকেরই কিন্তু আলাপ আছে, আমার নিজের বইয়েও আলাপটা আছে আর কি। কিন্তু আজকের আমার আলাপ হচ্ছে যে থিওরিটিক্যালি কী কী অ্যাঙ্গেলে সুলতানের কাজগুলোকে দেখা হয়েছে। প্রথমত হচ্ছে আমরা মানে যে প্রথম যে প্রশ্ন যেটা হচ্ছে যে একটা দীর্ঘকাল সাধারণত আর কি যে উত্তর ঔপনিবেশিক সোসাইটির মধ্যে এবং উপনিবেশিত সোসাইটির মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে কি আধুনিক কিনা না। সুলতানের প্রথম কাজের যে মানে যে আলাপটা চলেছে সেটা হচ্ছে যে সুলতানের কাজ যেগুলো আছে এটা যথেষ্ট পরিমাণ আধুনিক কিনা না। যেমন আমরা অনেকেই জানি যে নগর পরিকল্পনাবিদ এবং বিখ্যাত আর্কিটেক্ট সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। ওনার এক লেখার মধ্যে উনি খুব ইন্টারেস্টিং বলছেন, সেটা হচ্ছে যে সুলতান আসলে জয়নুল আবেদিন এবং ওই সময়কার অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে কম, বুঝতে পেরেছেন, ব্যাকরণভাবে কম সিদ্ধ এবং দুর্বল, অনেকটা বলা যেতে পারে উনি অনাধুনিকও। কোট করছি আমি, আমার বইয়ের মধ্যে কোটটা আছে। এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে এটা একটা লেন্স। সেটা হচ্ছে কি যে দেখা হচ্ছে কি জানেন, এই যে ব্যাকরণের কথা নজরুল ইসলাম বলছেন, আসলে কি ব্যাকরণের কথা বলছেন সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে যে রেনেসান্সের সময় যে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ আছে না, সেই সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভের জায়গা থেকে আসলে অ্যাঙ্গেল থেকে দেখা। এবং পাশাপাশি এটা মানে যে ওই আলাপের মধ্যে উনি বলছেন সেটা হচ্ছে কি যে মানে সুলতানের কাজগুলো যে আমরা জানি যে বিশাল বিশাল যে ফিগারগুলা, মানে যে ফিগারগুলা যেটা হচ্ছে যে মাইকেল অ্যাঞ্জেলো যে 16 চ্যাপেল আছে না, সেই চ্যাপেলের সাথে একটা মিলের জায়গা আছে। কিন্তু আমি 16 চ্যাপেলে গিয়েছি, ভ্যাটিকানে গেছি, আমার রুমের বক্তৃতা করতে গেছিলাম, সেখান থেকে ভ্যাটিকানে অবভিয়াসলি আপনি রুমে যদি যান ভ্যাটিকানে যাবেন। 16 চ্যাপেলে গেছি। 16 চ্যাপেলে যদি বুঝতে পারছেন আপনি পেন্টিংগুলো খেয়াল করেন, প্রায় 60 থেকে 70 ফুট উপরে পেন্টিংগুলো আছে মানে সিলিংয়ের মধ্যে। এবং হচ্ছে কি জানেন, আপনি যেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখছেন সেখান থেকে দেখলে এটা ন্যাচারাল সাইজ মনে হবে আপনার কাছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে কি জানেন, এটা সিঙ্গেল পয়েন্ট মানে যে পার্সপেক্টিভ থেকে করা, আপনার বিশেষ পয়েন্ট থেকে প্রত্যেকটা বুঝতে পারছেন পেন্টিং খুবই দুর্দান্তভাবে দেখা যায়, সব অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি ভালো দেখবেন না। তার মানে হচ্ছে যে বিশালতা যে আপনি দেখছেন না মানে যে বইয়ের মধ্যে, যেখানে আমি বারবার বলছিলাম ম্যাটেরিয়াল ইটসেলফ মাইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আমরা সবাই জানি যে সুলতানের মুক্তিযুদ্ধের পরের যে সেমিনাল এক্সিবিশন, সেই এক্সিবিশন বুঝতে পারছেন, আমরা যদি বুঝতে পারছেন যে অনেকগুলো আছে যে ক্যানভাসটা আপনি যদি কাপড়ের ক্যানভাসের মধ্যে আপনি হাঁটছেন খুব কাছাকাছি, ওনারা এমন না যে ডিস্টেন্স থেকে মেনটেন করবে, সেটা দেখবেন যে ফিগারগুলো তুলনামূলকভাবে বড়। তার মানে প্রথমেই একটা বিষয় কি জানেন, সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ কেন্দ্রিক যে ব্যাকরণের যে আলাপটা এবং যে অ্যাঙ্গেল থেকে উনি অনাধুনিক বলা হচ্ছে, এটা অনেকটাই বুঝতে পেরেছেন পাশ্চাত্যের একটা লেন্স থেকে দেখার জায়গা থেকে। এবং উনি হয়তো বা খুবই, আমি বইয়ের মধ্যে আর্গিও করেছিলাম, সেটা হচ্ছে খুবই ইচ্ছাকৃতভাবেই উনি আসলে ওই পার্সপেক্টিভের ধারণাটাকে ভাঙছেন। এই পরম্পরা কি উনি প্রথম? অফকোর্স না। এই পরম্পরা মূলত বেঙ্গলে শুরু হচ্ছে প্রায় মানে যে গত শতাব্দীর শুরু থেকে। অন্যদিকে মানে এতগুলো মানে যে আত্মামানিসের যে আধুনিক বলতে আমরা যে অ্যাঙ্গেল এবং যে ডাইমেনশনে বলি, সেই জায়গা থেকে পরের যে অ্যাঙ্গেলটা এবং ডাইমেনশনটা আসে সেটা হচ্ছে যে আমরা জানি যে ওই বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের খুব বিখ্যাত আলাপটা আছে, সেটা হচ্ছে কি জানেন, ওনার ওই যে মানে বলছেন সেটা হচ্ছে যে দেশজ আধুনিকতা এবং সুলতানের কাজ আর কি। উনি ক্লেম করলেন কি জানেন, যে এই আধুনিকতা আসলে দেশজ আধুনিকতা, পাশ্চাত্যের আধুনিকতা। তার মানে যে অনাধুনিকতাকে উনি পজিটিভলি দেখাচ্ছেন, এটা একটা লোকাল মডার্নিটি। আমরা অনেকেই কিন্তু এইসব আলাপের সাথে পরিচিত যে লোকাল মডার্নিটির এবং এইটা। এখন ঘটনা হচ্ছে কি জানেন, মডার্নিটির যে ধারণা
ইটসেলফ এটা সেলফ রিপিটিং হয়ে পড়ে। মডার্নিটির দুটো কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো কি, প্রথমত একটা কন্ডিশন হচ্ছে যে এটা সার্বজনীন ইউনিভার্সাল, ফলে আপনি লোকাল মডার্নিটি কোনো আইডিয়াই পাবেন না। একমাত্র বুঝতে পারছেন পার্থ চ্যাটার্জির মতো লোকরা যারা হচ্ছে সামহাও মানে যে মানে স্ট্রাকচারালিস্ট আইডিয়াকে বুঝতে পারছেন রিলোকেট করার চেষ্টা করছেন, এরা অনেকেই এই ধরনের আলাপটা করেছে নাকি যেটা, এবং আমি বিভিন্ন জায়গায় এই আলাপটা করেছি, সেটা হচ্ছে যে লোকাল মডার্নিটির ধারণা বলেছে। কিন্তু আমরা আরেকটা উপায় কি আছে, আপনি সোফার যে অ্যাঙ্গেল থেকে দেখেছেন, সোফার যে অ্যাঙ্গেল থেকে দেখা সেটা হচ্ছে মূলত উনি বলছেন কি জানেন, উনি না এই ট্রেডিশনের না পাশ্চাত্যের, ফলে হচ্ছে উনি কি কোনো ট্রেডিশনেরই অংশ না বিচ্ছিন্ন জায়গায়। আমি মূলত আমার বইয়ে যেই মানে যে ফোর্থ যে অ্যাঙ্গেল থেকে আর কি যে আলাপ করছিলাম, আমি বলছিলাম যে ওনার এই কাজটা আসলে এইখানকার মানে যে এক ধরনের মানে যে মূলত কলোনিয়াল পিরিয়ডে যে মুভমেন্টটা চলছিল বেঙ্গল রিভিলিজমের পরবর্তী সময়, এই প্রজেক্টেরই একটা কন্টিনিউয়েশন, এবং হচ্ছে তার আবার দুর্দান্তভাবে সক্রিয়তাও আছে এবং ইন্ডিভিজুয়াল আছে, তার মানে হচ্ছে একটা পরম্পরার অংশ মূলত এটা। বাট কখনোই ওনার কাজকে আপনি রিডিউস করতে পারবেন না বেঙ্গল রিভিলিজমের মধ্যে, এটা ঠিকও হবে না এবং এটা অন্যায় হবে, বাট এটা একটা পরম্পরা কন্টিনিউশন এবং এটার অংশ। এর পরবর্তী সময় দেখা গেল আরো একটু ইন্টারেস্টিং, যেখানে আমি বলছিলাম যে সুলতান হচ্ছে সেই সৌভাগ্যমাদের একজন, যেটা হচ্ছে তাকে নিয়ে প্রচুর কাজ হচ্ছে। যেমন হচ্ছে এরপরে আমরা দেখলাম কি জানেন, বা পলিটিক্সের জায়গা থেকে মনে হয় পারভেজ আলম মনে হয় একটা কাজ করেছেন এটা। এছাড়াও আজকালকে দেখছি আমি অনেক অ্যাঙ্গেল থেকে নতুন নতুন কাজ হচ্ছে, কিন্তু থিওরিটিক্যাল কাজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেই জায়গা থেকে সুলতান হচ্ছে আর কি বুঝতেছেন দুর্দান্তভাবে সৌভাগ্যবান লোক আগে, কারণ বাংলাদেশের অন্যান্য শিল্পীকে নিয়ে পার্টিকুলার প্যারাডাইম কেন্দ্রিক আলাপটা তুলনামূলকভাবে কম, লার্জলি আলাপ হচ্ছে আধুনিকতা এবং অনাধুনিকতা এবং হচ্ছে যে মানে যে এখানকার ঐতিহ্য, এইসব ট্রেডিশনাল আলাপের মধ্যেই মানে যে থাকে। এটা হচ্ছে মূলত আলোচনা থাকে না থিওরিটিক্যালি কী কী পাবে, কোন কোন অ্যাঙ্গেল আছে, এবং এটা কাইন্ড অফ আমি সামারাইজ করলাম কি বাংলাদেশের গত 50 বছর সুলতান নিয়ে যে অ্যাঙ্গেলগুলোতে কাজ হচ্ছে সেই জায়গা থেকে আর কি। আর এই বিভিন্ন অ্যাঙ্গেলগুলো একটা সংকলনও আসছে, যে নাসির আলী মামুন ভাইয়ের একটা মানে 3 খণ্ডে মনে হয় 2 খণ্ড প্রকাশিত হয়েছে, আরেক খণ্ড আসছে, এটা অনেকগুলো লেখায় দেখলে আমরা বোঝা যায় কি। তো এই হচ্ছে মোরালেস আলাপ। এখন আমি তো এখান থেকে যে আলাপটা টানতে চাচ্ছিলাম, কেন আসলে উনি বুঝতে পেরেছেন এই আধুনিকতার আলাপ থেকে আপনাকে দেখা যাবে না, আমি অনেকটা অনেকে বলতে চাই উনি হচ্ছে যে একজন বিপণিবেশিক শিল্পী, পাশাপাশি বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বিপণিবেশনে 2 ধরনের মানে যে তৎপরতা আছে, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে উনি একটা বিশেষ ধরনের তৎপরতার অংশ। সুলতানের কাজকে আমরা কীভাবে দেখবো, সুলতানের কাজ বুঝতে পেরেছেন উনি কি বুঝতে পারছেন রিলেটিভলি ব্যাকরণগতভাবে দুর্বল, নাকি হচ্ছে বুঝতে পেরেছেন নতুন ধরনের কোনো একজন ব্যাকরণ চর্চার প্রবণতা আছে। এইটা আমাকে দেখতে হলে আমরা জানি সেটা হচ্ছে যে মানে কলোনিয়াল পিরিয়ডে, যেটা হচ্ছে এখানে মানে বিভিন্ন জায়গায় উপনিবেশিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয়েছিল, সেখানে বুঝতে পারছেন ইউরোপিয়ান ব্যাকরণ মূলত পাঠদান করা হতো মানে, এবং শিল্পের ক্ষেত্রে কি এটা দুর্দান্ত কাজ করতো ওই সময়। সেটা হচ্ছে যদি আপনি রিয়েলিটিকে বুঝতে পারছেন একটা বিশেষ পয়েন্ট থেকে আপনি ধরতে চান, সেটার জন্য বুঝতে পারছেন এই টেকনিকটা খুবই দুর্দান্ত, এবং যেটা বুঝতে পারছেন একটা কনসিকুয়েন্স হিসেবে আজকালকে আমরা ফটোগ্রাফস এবং ক্যামেরা এগুলো আবিষ্কার হয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু যদি আপনি ফিরে আসেন বুঝতে পারছেন যে এই মুভমেন্টটার একজন বুঝতে পারছেন কাউন্টার মুভমেন্টটা শুরু হয়, আমরা জানি যে মানে মূলত ওয়াকাকুরো কাকাজুয়া যে সময় মানে কলকাতা আসছেন, নিবেদিতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেখানে। কাকাজুয়া মূলত যে ইউরোপে গিয়েছিলেন একটা স্কলারশিপে, জাপানের রাজা, এবং সেই সমস্ত আছেন ইউরোপিয়ান পেন্টিং এবং পাশাপাশি যে এশিয়ান পেন্টিংয়ের মধ্যে একটা কন্ট্রাস্টের জায়গা ওনার কাছে এক্সপ্লোর করেছিলেন। কলকাতায় যে সময় আসেন অবভিয়াসলি ঠাকুর বাড়িতে গেছেন, সেটা ইন মেনি ওয়েজ ইন্সপায়ার করেছে এখানকার বুঝতে পারছেন যে সকল মানে যে আমাদের এখানকার বুঝতে পারছেন এশিয়ান অথবা ওরিয়েন্টাল এই আইডেন্টিটিটা এবং পেন্টিংয়ের ক্ষেত্রে মূলত কী ধরনের হতে পারে এই আলাপটা, সেখানে এক ধরনের উনি ফ্রেমওয়ার্ক করছেন, যেটা পরবর্তী সময় আমরা জানি সেটা হচ্ছে 1905 সালে অবনীন্দ্রনাথ যেটা বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতার মধ্যে মূলত খুবই এক্সপ্লোর করছিলেন, সেটা হচ্ছে আমাদের এখানকার আর্টের বৈশিষ্ট্য কী। উনি আমরা জানি সবাই যে এখানে বলছিলেন সেটা হচ্ছে আমাদের এখানে আর্টের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মূলত মানে কনসেপ্ট অথবা আইডিয়া নির্ভর পেন্টিং করি, রাদার দেন বুঝতে পারছেন ইউরোপিয়ান কি সেটা হচ্ছে যে রিয়েলিটিকে উপস্থাপন করা। আমার বই আমি এই আলোচনা করছিলাম সেটা হচ্ছে রিয়েলিটিকে আপনি বহুভাবে উপস্থাপন করতে পারেন। একটা হচ্ছে বুঝতে পেরেছেন মানে যে স্বাভাবিকভাবে আপনি মনে করুন মানে আমার এই যে বডি ধরুন এই বোতলটা আছে, বোতলটা বুঝতে পারছেন উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এগুলো মেজার করে আপনি একটা জেনারেল মানে উপস্থাপন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি কী করতে পারেন জানেন, সেটা হচ্ছে পার্টিকুলার পয়েন্ট থেকে আপনি কীভাবে দেখবেন সেই জায়গা থেকে। এখন এই যে বাস্তবতার 2 ধরনের কৌশলের মাধ্যমে যে উপস্থাপন করা, ট্রেডিশনালি আমরা জানি যেটা মানে যে মানে প্রি রেনেসান্সের পেন্টিং একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা ধরেছিল সেটা হচ্ছে যে
পার্টিকুলার পয়েন্ট না, ইন জেনারেল মানে যেটাকে আমি বলি বুঝতে পারছেন যে সামান্য বাস্তবতাকে উপস্থাপন করার এক ধরনের টেকনিকগুলো অ্যাভেলেবল ছিল, সেটা আমাদের এখানে ছিল। এই টেকনিকের একটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে কি জানেন, আপনি আইডিয়াকে বেশি গুরুত্ব দিতে পারবেন। অন্যদিকে যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আপনি কোনটাকে দেখবেন, সেটা হচ্ছে দুর্দান্ত রিয়েলিটিকে উপস্থাপন করে পার্টিকুলার জায়গা থেকে, পার্টিকুলার মুহূর্তের পার্টিকুলার অবস্থা। কিন্তু হচ্ছে এখানে যেটাকে কম গুরুত্ব দেওয়া হয়, আইডিয়া রিপ্রেজেন্ট করা, ফ্লেক্সিবিলিটিকে বলা হয়। ফলে আমরা ইউরোপিয়ান আর্টে দেখেছি, সেটা হচ্ছে যে লেট রেনেসন্স আর্ট এবং আর্লি মডার্ন আর্টের ক্ষেত্রে বুঝতে পারছেন ম্যানারিজম, মানে ম্যানারিজম যেটা হচ্ছে বিভিন্ন টেকনিক খুঁজে বের করা হচ্ছে যাতে করে ভাবনাটাকে প্রকাশ করা হয়। কারণ আপনি যেমনি বুঝতে পারছেন একটা অবস্থান থেকে রিয়েলিটিকে অবস্থান করবেন, আইডিয়া প্রকাশ করা খুব জটিল হয়। অন্যদিকে যে প্রি রেনেসন্স আর্ট অথবা হচ্ছে যে আমাদের এখানকার আর্ট, একটা গুরুত্বপূর্ণ যেটা মানে যে মূলত মুঘল পেন্টিংয়ের উপর বেস করে অবনীন্দ্রনাথ বলছিলেন আমাদের আর্ট হচ্ছে আইডিয়া নির্ভর, এবং ফলে আমাদের সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভটা কী করা না। তখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হলো, সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে আর্টের কৌশল কী এবং এটা কী। এবং এই কারণে বুঝতে পারছেন সাধারণত অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্সের জায়গা থেকে যারা আর্ট চর্চা করে নাকি, এরা মূলত দুটো অ্যাঙ্গেল থেকে করেন। একটা হচ্ছে কি, আইদার ওনারা মনে করেন কি জানেন যে প্রিকলোনিয়াল যে টেকনিকগুলো আছে আমি সেখানে ফিরে যাব, এবং হচ্ছে বুঝতে পেরেছেন সেই টেকনিকগুলোকে আমি এক্সপ্লোর করবো, আবিষ্কার করব, এটা আমি ব্যবহার করবো। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। সেকেন্ড অ্যাঙ্গেল কি, যে যে উপনিবেশায়ন তো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে যে বুঝতে পারছেন আগের বাস্তবতা, প্রিকলোনিয়াল বাস্তবতার আমাদের বর্তমান বাস্তবতা এক না। ফলে আমাদেরকে বুঝতে পারছেন সেটা সম্পর্কে সচেতন থেকেই বুঝতে পেরেছেন এক ধরনের টেকনিক করা। এদের ক্ষেত্রে যেটা হবে জানেন, টেকনিক থেকেও, বিশুদ্ধ টেকনিক থেকেও সে উঠে আসবে, পাশাপাশি হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে তাদের কন্টেন্টটা তুলনামূলকভাবে জটিল হয়ে ওঠে, কারণ সে কিন্তু খুবই রিফ্লেক্সিভ আর্টটা প্র্যাকটিস করে। এখন এই ক্ষেত্রে যেটা হলো যে আমরা জানি বেঙ্গল রিভলিউশন কোন স্কুলের, অফকোর্স হচ্ছে প্রথম ধারার লোক, যারা মূলত কি যে প্রিকলোনিয়াল টেকনিকগুলো কী করা এবং এটা রিপ্রোডিউস করা। এখানে আপনি দেখবেন কি বুঝতে পারছেন আমাদের এখানকার রেখা কী, টেকনিক কী, এগুলো দুর্দান্ত সব বুঝতে পেরেছেন বেঙ্গল রিভিলিজমের বুঝতে পারছেন মূলত 30-এর 40-এর 50-এর দশকের। এটা ইভেন আমাদের দেশে যে আলাপটা ছিল প্রচুর দেখবেন আমাদের মানে যে মাস্টার পেইন্টারদের অনেকের মধ্যেই দেখবেন, সেটা হচ্ছে যে মানে পটুয়া রেখাটা এক্স্যাক্টলি কোনটা, এই নিয়ে অনেকদিন ডিবেট করা হয়েছে, কোন রেখাটা আমাদের এখানকার রিপ্রেজেন্ট করে। এইসব আলাপগুলো দুর্দান্তভাবে এই আলাপগুলো চলছে। এবং এই ধারা গুরুত্বপূর্ণ কি, মানে যে অবনীন্দ্রনাথ একটা গুরুত্বপূর্ণ উদাহরণ ধরে। পাশাপাশি এটা কি শুধুই মানে কি বেঙ্গলে হয়েছে না, অফকোর্স না। একই জিনিস আমি ওই যে বেশ কয়েক জায়গায় বলছিলাম, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে যে সময় গেছিলাম, নিউজিল্যান্ডে ধরুন যে মাওরি আদিবাসী গ্রুপ, এবং তার সময় দেখা যায় আফ্রিকাও একই ধরনের বিভিন্ন আদিবাসী গ্রুপদের বুঝতে পেরেছেন এক ধরনের বুঝতেছেন যে তারা প্রিকলোনিয়াল যে টেকনিকগুলো ব্যবহার করতো, সেই টেকনিকগুলো ব্যবহার করে আর্ট রিপ্রোডিউস করা হয়। ফলে এই পেন্টিংগুলো একটা অদ্ভুত মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি জানেন, আপনার একজন বুঝতেছেন ইমাজিনারি ইলিউসিভ এক ধরনের বাস্তবতা আপনাকে পেন্টিংগুলো অবস্থান করবে, এবং চোখের জন্য বুঝতেছেন খুবই হেল্পফুল এবং মজার এবং আনন্দপ্রদ, এবং আপনার একদম ইমাজিনারি রিয়েলিটি তৈরি হয়। বাট এটা অবভিয়াসলি আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে আমাদের বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা যে সময় আজকে খাবারের টেবিলে আমি খেতে বসছি, আমার খাবারের বিষয় হচ্ছে কি, ধরুন মুরগি, আলু, গাজর, সালাদ, মরিচ। অদ্ভুতভাবে যেটা হচ্ছে বুঝতে পারছেন, যে মুরগি আমরা খাই সেই মুরগিও এখানকার না। গাজরও আমরা জানি মোটামুটি এখানে এসেছে প্রায় 150 থেকে 200 বছর আগে। আলু তো বুঝতে পারছেন ব্যাপকভাবে চাষ হয়েছে মানে গত 200 বছর ধরে, যদিও ব্যাপকভাবে শুরু হয়েছে গত 100-150 বছর ধরে। টমেটো বাইরে থেকে আসা, ইভেন মরিচও আসছে বুঝতে পারছেন 400 বছর আগে পর্তুগিজদের হাত ধরে, যে মরিচের আমরা চলতেই পারি না আজকাল। এবং মরিচের বিকল্প আগে ছিল আদা, সেটা দিয়েও ঝালের কাজ হয়। ফলে আমরা এমন একটা বাস্তবতার মধ্যে বসবাস করি বুঝতে পারছেন, আপনি চাইলেই বাইরে থেকে যে এলিমেন্টগুলো আছে আপনাদের বাস্তবতাকে যেটা নির্মাণ করেছে, এটা কিন্তু উপেক্ষা করতে পারবেন না। উপেক্ষা যদি করেন তখন আপনাকে তুলনামূলকভাবে মনে হবে কি জানেন, নাইভ। প্রশ্ন হচ্ছে সুলতান কি বুঝতে পেরেছেন এই নাইভ পেন্টিংয়ের দিকে যাচ্ছেন, নাকি বুঝতে পেরেছেন টেকনিক্যালি বুঝতে পেরেছেন অন্যদিকে যাচ্ছেন? সুলতান আসলে বিলং করেন পরের সেকেন্ড গ্রুপে। টেকনিকের দিকে আপনি কখনোই বলতে পারবেন না তার রেখা পটুয়া, মানে যে যারা মানে যে রেখাগুলো সম্পর্কে পার্সপেক্টিভের আইডিয়াতে নট নেসেসারিলি বুঝতে পারছেন ওভার পার্সপেক্টিভ আছে, নট নেসেসারিলি পারফেক্টলি এখানকার যে স্টাইলে পেন্টিংগুলো করা হয় সেটা না, বাট এটা ধাঁচের একটা মিল আছে, ওনার যে ট্রান্সফর্ম করছে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ফলে এবং কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে খুব ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে আপনি দেখেন অবনীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছেন, যেহেতু তাহলে এশিয়ার যেটা অকাকরা কাগজে বলছেন এশিয়ার তাহলে মূল বেসিসটা কি, ইউরোপ হচ্ছে আমাদেরকে কি বলতো, মানে এডওয়ার্ড সাইদের বইয়ে মানে খুব সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে, সেটা হচ্ছে কি ইউরোপ হচ্ছে রেশনাল, ইউরোপ হচ্ছে ম্যাচিওর, ইউরোপ হচ্ছে সিভিলাইজড, আমরা হচ্ছে ইরেশনাল, আনসিভিলাইজড, ইমম্যাচিওর। সেটা তাহলে বুঝতে পারছেন এখানে সে কি এসে দাঁড়া হলো, আমরা জানি যে রিজনের এগেনস্টে স্পিরিচুয়ালিটিকে দাঁড়া করা হলো।
ফলে সেই জায়গা থেকে স্পিরিচুয়ালিটি বিকাম এ ভেরি ইম্পর্ট্যান্ট মানে বৈশিষ্ট্য আকারে এইখানকার পেন্টিংয়ে, যে কারণে আপনি দেখবেন অবনীন্দ্রনাথ এবং ওই সময় বেঙ্গল রিভলিউশনে থাকে না, স্পিরিচুয়াল রিপ্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে বঙ্গমাতা, যেটা পরবর্তী সময় ভারত মাতা বলা হলো, এটি কিন্তু তার দুর্দান্ত একটা এক্সাম্পল হতে পারে। সুলতান কিন্তু বুঝতে পেরেছেন যে সেই স্পিরিচুয়াল কন্টেন্টের মধ্যে থাকছেন তা না, উনি তো কিন্তু মানুষের মধ্যে মানে খুঁজে পাচ্ছেন। তার মানে হচ্ছে কি জানেন, একই প্রজেক্ট আপনি দেখবেন কিসের মধ্যে 60-এর দশকে আপনি ওই যে মানে মূলত 47-এর পর থেকে কিসের মধ্যে অন্য পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমি আরেক আলোচনা বলছিলাম যে ওই কিসের ওই যে সেটা হচ্ছে জয়নুল আবেদিনের কাজের মধ্যে, মানে যে সাঁওতালিদের মধ্যে যাওয়া এবং একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে এবং ফিগারগুলোকে বড়োভাবে দেখা। সাধারণত বুঝতে পারছেন সাঁওতালি তো রিলেটিভলি ইনকম্পেয়ার টু বাঙালি থেকে থাকে না, অধীনস্থ জায়গা থেকে। এই যে দেখার যে পার্সপেক্টিভগুলো, সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে কি জানেন, এটা একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হচ্ছে কন্টেন্টের জায়গা থেকে। এর আগে আমরা দেখছি যে হচ্ছে 20th সেঞ্চুরির বিগিনিংয়ে যে মুভমেন্টটা হচ্ছে, এইখানে আসার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লার্জলি ফোকাস করছে মানুষকে। এবং হচ্ছে আপনি দেখবেন যে এই প্রজেক্টগুলো বুঝেছেন, মানে সুলতানের যে পেন্টিংগুলো থেকে আমরা বলি উত্তর পূর্বের পেন্টিং, মানে যে মূলত মুক্তিযুদ্ধের পরে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় বুঝতেছেন দুর্দান্তভাবে একটা প্রভাব আছে মুক্তিযুদ্ধের ওনার কাজের মধ্যে এবং এই সময়। এবং এর আগে থেকে ওই টেকনিকগুলো নিয়ে এক্সপেরিমেন্ট চলছিল, কিন্তু এটা ফ্লোরিশড হয়েছে। যদিও আমরা অনেকেই জানি যে ঢাকায় প্রচুর বিতর্ক চলছে যে মুক্তিযুদ্ধ নিয়ে, সুলতানের রুল টুল এইসব বিষয় নিয়ে আর কি, বাট তারপরেও তার একটা দুর্দান্ত প্রভাব আছে, অনেকগুলো ইন্টারভিউতে এই বিষয় বলা হয়। এখন এই ধরনের গ্রুপের লোকজন আর কারা, যেমন হচ্ছে যে সানিভেরে, মানে আমরা জানি নাইজেরিয়ান খুব নাম করা পেন্টার, তারপরে হচ্ছে হিউ লক, তারপরে পাশাপাশি আপনি পাবেন হচ্ছে যে কিসের দাবিয়ার আবু হাসান, মানে ল্যাটিন আমেরিকান। এই ধরনের পেন্টাররা কি জানেন, তারা জানে যে রিয়েলিটিটা চেঞ্জ হয়েছে এবং খুবই রিফ্লেক্টিভ আকারে বুঝতেছেন বাস্তবতাকে ধরা। ফলে সুলতান ওই জায়গা থেকে সেকেন্ড ধাঁচের মধ্যে পড়ে নাকি, যে এটা আমার অ্যানালাইসিস বলে। এখন পাশাপাশি একটা বিষয় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয়, সুলতান কি বুঝতেছেন যে বাস্তবতাকে উপস্থাপন করছেন, এটা কি কোনো এসেনশিয়ালিস্ট বাস্তবতা? অফকোর্স ওনার পেন্টিংয়ে বুঝতেছেন একজন এসেনশিয়ালিস্ট বাস্তবতা মানে প্রেজেন্ট করছেন। হয়তোবা অনেক যে যারা মূলত বুঝতেছেন যে ডিকলোনিয়াল পেন্টিং করেন, অনেকে হয়তোবা মানে এটা করতে রাজি হবেন না এবং অনেক বেশি রিফ্লেক্টিভ কাজ করবেন। যেমন আমাদের ওই যে গত বছর ওই যে দালিয়াল মামুনের যে অসম্মতির যে মানচিত্র, দুর্দান্ত এক্সিবিশন, সেটা তো না এই ধরনের অ্যাপ্রোচ আছে। তো আমি মনে হয় আমার মনে হয় টাইম শেষ পর্যায়ে, তো আমি মোটামুটি সাম আপ করে তুলে রাখি যে যদিও বুঝতে পেরেছেন খুবই সংক্ষিপ্ত আলাপ, এবং হচ্ছে যে বেটার হতো যে এই পুরো বিষয়গুলোকে এক্সপানশন করলে। সেটা হচ্ছে যে মূলত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সুলতান হচ্ছেন মূলত থিওরিটিক্যালি যেসব পেন্টারকে দেখা হচ্ছে আর কি, আধুনিক অনাধুনিকতা, ওয়েস্টার্ন টেকনিকের দক্ষতা, এইসব জায়গা থেকে। এর বাইরে যে বুঝতেছেন যে যাদেরকে মানে উপরে প্রচুর কাজ হচ্ছে, এর মধ্যে একজন সুলতান। ওনার যে মূলত যেটা হয়েছে যে কিসের যে প্রথমত যেটা মানে আর্লি ফেজে যে আলোচনাগুলো হয়েছে, নজরুল ইসলামদের মতো লোকজনরা, মানে উনি যে তুলনামূলকভাবে পাশ্চাত্য টেকনিক থেকে বুঝতেছেন মানে অত দক্ষ না, এই অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, এবং অনেক বেশি অনা আধুনিক এই জায়গা থেকে। এরপর আমরা দেখলাম বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরা যে কাজটা করেছেন, ওনারা বলছেন যে লোকাল মডার্নিটি বলে একদম মডার্নিটি আছে, এবং সেই মডার্নিটি বুঝতেছেন একটা দুর্দান্ত এক্সাম্পল হিসাবে উপস্থাপন করেছে সুলতানকে। পাশাপাশি আমরা দেখলাম যে সফা যেটাকে ক্লেম করছেন সেটা হচ্ছে যে উনি আসলে না ওয়েস্টের না ইস্টের কোনো অঞ্চলেরই না, একজনের থাকে না স্বতন্ত্র সত্তা হিসাবে। ওর বিকল্প হিসাবে আমি বলছিলাম সেটা হচ্ছে যেটা মোস্ট প্রবলি উনি হচ্ছেন যে সেটা মানে যদিও আমার জায়গা থেকে আমি বলবো খুব স্ট্রংলি, সেটা হচ্ছে যে উনি একজন বিপণিবেশিক শিল্পী, এবং সেটা হচ্ছে কি উনি মানে যে বিপণিবেশন দুইটা ধারা লক্ষ্য করা যায়, একটা হচ্ছে পিছনে ফিরে যাওয়া পেন্টিংয়ের কাছে, আর একটা হচ্ছে যে বুঝতে পারছেন রিফ্লেক্টিভ পেন্টিং, উনি দ্বিতীয় ধারার লোক পড়া এটা। তো আমি আর সময় নিচ্ছি না, যেহেতু আমি দেখলাম যে আয়োজকটা বুঝতে পারছেন যে কিসের আমাকে নির্ধারিত সময় ছিল যেটা সেটা। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। আমি মনে হয় একটা বিষয় একটু স্পষ্ট করা দরকার। প্রথমত যেটা হয়েছে যে পেপারটা আলোচকদের কাছে গেছে আর কি, এই পেপারটা মূলত লেখা হচ্ছে 2013-14 সালে, এবং 2013-14 সালে যেটা মানে যে ওই যে কারণে একটু কমিউনিকেশন সুবিধার্থে এইটা একই সময় যেটা হচ্ছে যে আমি ওই আমার একটা মানে কাজের নেচার হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, মানে হচ্ছে যে একটা প্রথমে আর্টিকেল ডেভেলপ করা, বিভিন্ন জায়গায় বক্তৃতা করা, তারপর হচ্ছে যে প্যারালালি আলাপগুলা চলা এবং রেসপন্সের মধ্যে দিয়ে তারপরে আস্তে আস্তে বইয়ে যায়, এবং সবগুলো প্রকল্প এরকমই চলে। তো এবং 3-4 বছর 5 বছর সময় লাগে। এই বইটাও প্রায় মানে যে মূলত সুলতানিয়া আমার যে লেখাটা বইটা হচ্ছে এটা প্রায় হচ্ছে 3-3.5 বছরের সময়ের মধ্যে দিয়ে গেছে, এবং ওই টাইমের পিরিয়ডের। তো
ওই প্রবন্ধটা ছিল প্রথম মানে 2013-14 দিকে লেখা, এবং সেইখানে এক ধরনের অ্যানালাইসিস গুলো ছিল আর কি। তো আপনি যে আলাপটা তুলছিলেন সেটা হচ্ছে যে প্রাগ ঔপনিবেশিক, তারপরে 60-এর দশকের যে ওই মানে যে পিরিয়ডটাতে মূলত কি যে পাকিস্তানের বুঝতে পারছেন বিভিন্ন অ্যাঙ্গেলিংয়ের জায়গা আছে, সেখানে ওনার ফ্রেমিংটা কিভাবে হবে, এই আলাপগুলো আসলে বইয়ে আছে ডিটেইল বিস্তারিত হবে। পাশাপাশি আমি ওই যে যেটা বইয়ের মধ্যে যেটা করেছিলাম যে সাধারণত আমাদের এখানকার যে শিল্পকলার যে আলাপটা চলে এবং আমাদের মানে শিল্পকলার সেটা লার্জলি যেটা হচ্ছে যে ভারত শিল্পের সরাঙ্গ মূলত অবনীন্দ্রনাথ ঠাকুরের ওই প্রবন্ধটা গভীরভাবে ইনফ্লুয়েন্স করে। এবং আমরা সবাই জানি যে সেটা হচ্ছে যে কামসূত্রে খুব নাম করা একজন ওই মানে ভাষ্যকার ছিলেন যশোধর। যশোধরের টেক্সটার উপরে এটা একাদশ শতকে মূলত অবনীন্দ্রনাথ এটা লিখেছেন। আমি আসলে এর আগের মানে যে আরো কয়েকটা টেক্সটের উপরে এই বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে সেটা হচ্ছে, এবং আমি রিকনস্ট্রাকশনও করছিলাম। সেটা হচ্ছে চিত্রসূত্র, একটা গুপ্তযুগের সময়কার লেখা। বিষ্ণু ধর্ম উত্তর পুরাণে বসে আছেন এখানকার উত্তম নবতাল কেমন হতে পারে। ফলে ওই যে আমাদের এখানকার যে অ্যানাটমির যে ধারণা, এটা হচ্ছে থাকে না যে এটা ব্যাকরণ বলা যেতে পারে, এটা একদম মানে যে আলাপটা অবনীন্দ্রনাথের সূচক বইয়ে বিস্তারিত আছে। ফলে ওই প্রাগ ঔপনিবেশিক থাকে না যে টেকনিকের বিষয়টা ওই বইয়ের পরিশিষ্ট বিস্তারিত আছে, বইয়ের ভিতরে আছে, যেটা একটু বলে রাখলাম যাতে করে ওই মানে কার যদি আগ্রহ থাকে এবং কিছু প্রশ্নের উত্তরও যে প্রজেক্টটা তৈরি হয়েছে। আর নদিয়া খুবই গুরুত্বপূর্ণ, শুধু নদিয়া বুঝতে পারছেন যে চৈতন্যই না, সেখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সেটা হচ্ছে যে নৈয়ায়িকটা মানে মানে যে খুবই বিখ্যাত ঘটনা বাঙালিদের বুঝতে পারছেন। আমি প্রায় সময় বলে থাকি যে ওই মানে আজকালকে প্রায় সময় ভোটের সময় বলা হয় না যে না ভোট মানে থাকবে না, নিয়ে বাঙালিদের দুর্দান্ত কন্ট্রিবিউশন আছে এর মধ্যে। মানে যে না না সিরিয়াসলি আপনি না যে কতভাবে আলাপ করবেন আমার বইয়ের মধ্যেও আছে। সেটা হচ্ছে না দুই ধরনের মানে ব্যাখ্যা, চার ধরনের না। সেখানে রঘুনাথ শিরোমণি নামে মূলত মানে সিলেটে জন্ম, পরবর্তী সময় নদিয়া চলে গেছিলেন। আমরা না তত্ত্ব নতত্ত্ব সংস্কৃতে না তত্ত্ব বলা যায় বাংলায়, মানে এর নামে একটা বই আছে বুঝছে কত ধরনের নাটা আর কি। যে এখন যেখানে আমি ফিরে আসি এই আলাপটা যে জায়গা থেকে আর কি, যে আমার ফ্রেমিং এবং ওই যে কিছু ওই প্রশ্ন যেটা তৈরি হয়েছিল যে আমি মূলত এই বইটা আসলে লার্জলি বড় সময় স্পেন্ড করা হয়েছে, যে কারণে এটা আসলে সুলতানের উপনিবেশন ভাবনা থেকে ওই প্রবন্ধ থেকে ওই যে ভারত শিল্পের উপনিবেশন আলাপটা মূলত যে অবনীন্দ্রনাথের যে প্রজেক্ট এটা এবং হ্যাবেল অবনীন্দ্রনাথ কুমারাস্বামী এইটা এবং জাতীয়তাবাদী প্রজেক্টের সাথে অথপ্রতভাবে জড়িত, এবং হচ্ছে যে আর্ট ইটসেলফ খুব পলিটিক্যাল। এবং আমি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি এই এলাকার দুটো গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদে আসলে নেতৃত্ব দিয়েছে কিন্তু হচ্ছে শিল্পীরা, কিন্তু সামহাও এই ক্রেডিটটা তারা কখনো ক্লেমই করতে পারে না। প্রথম হচ্ছে মানে যে জি জি বেঙ্গল রিভিলিজম কিন্তু প্রথম ভারতীয় জাতীয়তাবাদী কিন্তু ফর্মিং করছে, এরপর ফিলোসফাররা ইনভলভ হচ্ছেন, পলিটিশিয়ানরা ইনভলভ হচ্ছেন। সেকেন্ডটা কি জানেন, 52 পর থেকে বুঝতেছেন বাঙালি জাতীয়তাবাদের যে প্রজেক্ট এবং বাংলাদেশের পূজা এটাও কিন্তু বুঝতেছেন ইন এ ওয়ে এখানকার শিল্পীরা কিন্তু লিড করছেন, কিন্তু লার্জলি আপনি দেখবেন সাহিত্যিকরাই ক্রেডিটটা নিয়ে নেন। মানে এটা একটা গুরুত্বপূর্ণ কি কারণে বলছি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ যে সংকটটা তৈরি হয় সেটা হচ্ছে কি জানেন, এখানকার যে শিল্প নিয়ে যে ধরনের গবেষণা দরকার সেই গবেষণাটা অনেক সময় হয় না। আর আমার আলাপের আজকে যে কারণে আমি একটু বলছিলাম যে ব্যক্তি সুলতান নিয়ে আমার আসলে খুব একটা আলাপ করিনি, এবং হচ্ছে কোনো তার কারণ হচ্ছে আমি পুরাটাই আলাপটা করতে যাচ্ছিলাম সুলতান নিয়ে কি আলাপটা হয় সেই নিয়ে আলাপটা, মানে যে বলে আমার আলাপটা খুবই পার্টিকুলার একটা আলাপ, মানে যে ফ্রেমটা এখানে যে তথ্য করে দেওয়ার নামটাও যে আলাপগুলো হয়েছে সেটা কি কি ধরনের এবং কি কি ধাঁচের। আর ওই যে একটু শুধু যুক্ত করে রাখি সেটা হচ্ছে যে আমি এখনো মনে করি যে আগে আমার উত্তরসূরি অথবা আলোচনা কম ছিল, কিন্তু গত 1-1.5 দশকে আগের কাজ এবং হচ্ছে নতুন কাজগুলো মিলিয়ে ইয়াংদের মধ্যে কিন্তু সুলতান এক ধরনের অন্যতম একটা ফিগার হিসেবে, যেটা একটু আগে আপনি বললেন যে সেটা হচ্ছে এন্টি এস্টাবলিশমেন্ট এবং প্রাতিষ্ঠানিক দারুণ সব আগ্রহ আছে এবং হচ্ছে দারুণ সব ফ্রেমিং হচ্ছে। ফলে ওই জায়গা থেকে দেখলে আসলে আজকালকে আমার কাছে মনে হয় কি জানেন, মানে জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের মানে রিসার্চের উপরে কাজ করাটা খুব জরুরি। এবং ওই জায়গা থেকে আমি এক সময় বলেছিলাম যে সেটা হচ্ছে যে এই বইটাতে এমন হয়েছে যে এখানে একজন সিঙ্গেল হিরো হয়ে উঠছিলেন, সেটা হচ্ছে সুলতান। আমার মতো নেক্সট একটা কাজ আসবে সম্ভবত এটা এখানে যে এক ধরনের পরিবেশনের ইনকমপ্লিট প্রজেক্ট, যেটা মূলত প্রায় 150 বছরের স্পেকট্রাম দিয়ে দেখান, এখানে অন্যান্য শিল্পীর আলোচনাগুলো আছে, সেখানে কিন্তু যে
জয়নুল আবেদিন, কামরুল হাসান, ওনাদের কিন্তু প্রচেষ্টা আছে। ইভেন দালিয়াল মামুন পর্যন্ত পুরো এই কন্টিনিউশন রিজেনারেশন এই মানে কেন্দ্র করে রাখে। এটা ভাবলাম যে একটা ফুটনোট আকার দিয়ে রাখি, যাতে করে যে ওই সমালোচনাটা মতন আগে থেকে কম হয় আর কি, যে এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারি, বা অন্য কারো কাছে যদি থাকে। অধ্যাপক সাদুজ্জামান আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন অনেক আগে, তো ওই এটা এই বছরই আসার কথা ছিল, দীর্ঘ ইন্টারভিউ। ওই এখানে একটা যে বিষয় উল্লেখ করা আমার খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমি যে প্রজেক্টটা আসলে কন্টিনিউ করেছি, এটা যদি ভাবেন বুঝতেছেন আমার মানে যে প্রজেক্টটা বুঝতেছেন আমি প্রথম শুরু করছি একদমই না, তাহলে আমি এটা স্টাবলিশ করতে পারতাম না। আমার প্রথম সমস্যা হচ্ছে আমি সুলতানের সাথে আমার কখনো দেখা হয়, প্রথম সমস্যা। দুই নম্বর হচ্ছে যে মানে যে আমি ধরুন আপনি আর্টওয়ার্ক লিঙ্ক আপ করছেন, কিন্তু ওনার তো বক্তব্য লাগে, এই বক্তব্যের বুঝতেছেন যে লিঙ্ক আপটা দুর্দান্ত ভাবে হচ্ছে কি জানেন, সাদুজ্জামানের ইন্টারভিউ। সাদুজ্জামানের ইন্টারভিউটা আসলে বুঝতেছেন লিঙ্কিং গ্রাউন্ড, এটা একটা বিষয়। আর বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের আলাপটা আসলে মানে এই আলাপটা আমি অন্যান্য জায়গায় পারি, কারণ যেহেতু আমার মানে একটা বড় প্রজেক্টের অংশ হচ্ছে যে ভিউ পরিবেশন এবং কন্টিনিউ, এবং আমরা একটু পরিষ্কার করি সেটা হচ্ছে যে মানে ওই অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্সের জায়গা থেকে অনেকগুলো স্কুল আছে গ্লোবাল, মানে যে আলাপটা আমি একদমই খুব সচেতন ভাবে এখানে আনতে চাচ্ছিলাম না, কারণ এটা একটা দীর্ঘ আলাপ, প্রচুর আলাপ আছে, ইউটিউবে পাওয়া যায় এইসব বিষয় নিয়ে, আমি নিজে করেছি বিভিন্ন জায়গায় দীর্ঘ বোঝানো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এইটা মানে যে ধারাগুলো কি, প্রথমত হচ্ছে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে ওই মানে পোস্ট কলোনিয়ালিজম। দুই নম্বর যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে গ্লোবাল সাউথ স্কুল একটা আছে, যেটা আর্নেস্ট সোসার তৈরি করেছেন। এরপর আপনি পাবেন ডিকলোনিয়ালিটি নামে একটা, ডিকলোনিয়ালিটি এটা ল্যাটিন আমেরিকা, ডিকলোনাইজেশন না ডিকলোনিয়ালিটি, উত্তর উপনিবেশিকতা, মানে এখানে এই স্কুলটা বেশ শক্তিশালী এবং ফিলোসফিক্যাল সবচেয়ে সাউন্ড। আর হচ্ছে আফ্রিকা, অস্ট্রেলিয়া এইসব জায়গায় মানে ডেভেলপ করা, সেটা হচ্ছে ডিকলোনাইজেশন। আমরা আসলে বিউপনিবেশনের দুই শব্দ, দুইটা শব্দ ব্যবহার করি। একটা হচ্ছে বিউপনিবেশন, বি হাইফেন উপনিবেশন, আর বিউপনিবেশন হাইফেন ছাড়া। এই টেকনিক্যাল বিষয়গুলো একটু উল্লেখ করা দরকার। পরে অনেকগুলো লেখাপত্র এখানে আসছে এই বইকে কেন্দ্র করে, এবং প্রচুর আলোচনা কন্টিনিউ করেছে, এবং সেটা এই টেকনিক্যাল দিকটা কি, সেটা হচ্ছে যে বি হাইফেন উপনিবেশন যেসব লেখা হয়, এটা হচ্ছে অ্যান্টি কলোনিয়াল যে কোনো লেখা, দ্যাট ইনক্লুড বুঝতেছেন আফ্রিকান এটা এবং এখানকার যে অ্যান্টি কলোনিয়াল লেখা। আর বি উপনিবেশন হাইফেন যেটা মূলত আমরা যেটা বলতে চাচ্ছি, এইখানকার সমস্যা বেঁধে এইখানকার একজন থিওরিটিক্যাল প্যারাডাইমটা ডিফাইন করা। এখন আধুনিকতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা জানি দুটো জায়গা থেকে, সেটা হচ্ছে যে মার্কসিস্ট প্যারাডাইম থেকে, যে কারণে যে বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর ওনাদের সাথে কাছাকাছি থাকলে ওনার বিস্তর দূরত্ব যেটা তৈরি হয় কিভাবে, সেটা হচ্ছে যে মূলত ওই জামান ভাই ওই আলাপটা চলছে, আমরা বলছি আধুনিকতা অনাধুনিকতা, এগুলো খুবই ইউরোপিয়ান কনোটেশন। প্রথমত হচ্ছে এই লেন্সগুলো ভালো, সেটা হচ্ছে কাউকে বোঝার জন্য, কিন্তু আমাদের এখানকার শিল্পকলার আপনার নতুন ধরনের উৎসাহ চিন্নায়ন ভাষা দরকার। তার মানে হচ্ছে তা না হলে সমস্যা হচ্ছে যে তাদের মহত্বতা, এটা হচ্ছে আমি যে ক্লদ মনের পেন্টিং এর উদাহরণ দিচ্ছিলাম, যে কাজটা দুর্দান্ত, কারণ আপনি যখন তার হিস্ট্রি দেখেন, যখন আপনি তাকে বিচ্ছিন্নভাবে দেখবেন মনে হচ্ছে একটা ইম্যাচিওর লোক, শেষ পর্যন্ত এতই অলস, কাজটা শেষও করে না। এর মূল এবং প্রাইমারি জায়গাটা যেটা হচ্ছে যে আমাদের এখানে নতুন ধরনের বুঝেছেন কনোটেটিভ ল্যাঙ্গুয়েজ দরকার। এটা তো এখান থেকে আধুনিকতা থেকে কেন বের হওয়া দরকার, প্রায় সময় এটা আধুনিকতা ক্রিটিক করি। তো আমি একটা প্রবন্ধ লেখার খুব ইচ্ছা, সেটা হচ্ছে পাথালিয়ার আধুনিকতা। পাথালিয়া কি জিনিস, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রাম এটা মূলত হচ্ছে আওয়ার মডার্নিটি অথবা লোকাল মডার্নিটি, এই আইডিয়ার আমি বিরোধী লোক, স্পষ্ট করি। তার কারণ হচ্ছে কি জানেন, এটা হচ্ছে লেট মডার্নিটি বুঝতেছেন, মানে যে লোকালাইজ করার একটা প্রবণতা, যেটা সব জায়গায় হয়েছে এবং এটা স্বাভাবিক প্রসেস, বাট এট দ্য সেম টাইম এইটাই কি বুঝতেছেন প্রবলেমগুলো কিন্তু সলভ করে না। বিশেষত বড় সমস্যা তৈরি হয় কি জানেন, এই ধরনের লোক সুলতানদের আপনি যে বলেন আমাদের আধুনিকতা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই আধুনিকতা কি, মূল আধুনিকতা থেকে যার ডিফারেন্সটা কোথায়, কিভাবে আদৌ ডিফারেন্স আপনি লোকেট করতে পারবেন না। ইভেন পার্থ চ্যাটার্জি এই শব্দটা খুবই কনফ্লিক্ট করেছেন, পারেননি। বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর নিজেও ওনার বইয়ের মধ্যে এটা লোকেট করেন। এটা একটা প্রথম যে জায়গা। তাহলে আমরা যেটা বলছি বুঝতেছেন, সেটা হচ্ছে যে আপনার যে রিয়েলিটি, এটা ডিফারেন্ট মানে কনটেক্সট, ডিফারেন্ট বাস্তবতা, এটা ডেফিনেটলি প্রভাব আছে সেইখান থেকে আপনি যে উত্তরণের জায়গা থেকে। এই কারণে আসলে যে ওই ডিফারেন্সের জায়গাগুলো টিপিক্যাল, বাট আমার অন্যান্য আলোচনা আরো বিস্তারিত আছে। আমি মনে হচ্ছে যে মানে আধুনিকতার আলাপে আমি ঠেলে নিতে যাচ্ছি না, আর মানে অডিয়েন্সটাকে যেখানে জি। প্রথমত হচ্ছে যে
মানে লালবাল এদের নিয়ে আমার বই আলোচনা নেই, এটা প্রথমে বলা রাখা দরকার। ধন্যবাদ। এই বইটা আসলে লেখার পরে আরো কতগুলো ডিবেটও কিন্তু স্পার্ক করেছে। এর মধ্যে একটা ডিবেট সম্ভবত যেটা হচ্ছে যে এটার সাথেই কানেক্টেড, যে তুই যে একজন উল্লেখ করলেন যে শাড়ি পরা নিয়ে, মানে যে এবং হচ্ছে যে পটান, আমরা জানি যে 80-র দশকে মূলত এটা ঢাকায় প্রচুর প্রচলন চালানো হয়েছিল। সেটা হচ্ছে যে মানে বিভিন্নভাবে সুলতানকে ভিলিফাই করা ছিল। এর মধ্যে একটা হচ্ছে যে পটান হিজরা হিসাবে অনেক সময় উপস্থাপন করা হয়। জি জি হ্যাঁ, এক্স্যাক্টলি নামটা বলতে চাই না, কারণ হচ্ছে যে যাতে হাসপাতাল মানে এগেইনস্ট একটা বিষয়টা অনেক অন্যদিকে যায়। এবং আমরা জানি 80-র দশকে এটা অনেকের মুখে মুখে ছিল আগে। আমি এইটা এবং এই জায়গা থেকে একটু বলে রাখি, আমার আসলে মানে কাজের এলাকা একটু বলে রাখা দরকার। আমার কাজের এলাকা কিন্তু এই এলাকার চিন্তার ইতিহাস, এবং ওই সূত্রে এখানকার পালি ভাষাও আমার সেটা শিখতে হয়েছে এবং অন্যান্য, ফলে ওই ট্রেডিশনটা জি 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 হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আমি দুটো জায়গা থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু এই আলাপটা খুবই ইন্টারকানেক্টেড, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেমন মনে করুন বৃন্দাবনে একটা খুবই আলোচিত বিষয় আছে, যেমন হচ্ছে ধরুন আপনি যে সময় কৃষ্ণপ্রেমে মগ্ন, এই কৃষ্ণপ্রেমে মগ্ন হওয়ার কারণে বুঝতে পারছেন, আপনাকে বুঝতে পারছেন যে কৃষ্ণের যে প্রেম, এই প্রেমকে আপনি বুঝতে পারছেন জেন্ডারাইজ অথবা মানে করতে পারেন কিনা না। মানে এখন আমাদের এখানে বুঝতে পারছেন মানে যে জেন্ডারের যে ধারণাটা রিলেটিভলি মোর ফ্লুইড এবং হচ্ছে যে থাকে না, ফলে এই যে হিজড়া হিসেবে কনক্রিট করা প্রবাবলি বুঝতে পারছেন এই এলাকার যে জেন্ডারের যে ধারণা, এটা থেকে খানিকটা বুঝতে পারছেন ডেভিয়েটেড ফর্ম। মানে এটা বাট ইভেন দ্য হিজড়া শব্দটা এখানে ঐতিহাসিক জায়গা জি জি এক্স্যাক্টলি। চৈতন্য মূলত বৃন্দাবনে আমি ভুলে গেছি একটা কোট ছিল বুঝতে পারছেন, যে ওই বৃন্দাবনে বুঝতে পারছেন মানে ওই যে সেটা হচ্ছে আমি তো এখানে কোনো পুরুষ দেখি না, মানে সে প্রেমে থাকে না মগ্ন যে সঙ্গে থাকছেন, এই প্রেমকে আপনি কখনো সেক্সুয়ালাইজ টোনে হয়তো দেখতে পারেন কিনা না, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যে স্পার্কটা ডিবেট করেছে, এটা যেটা করেছে সেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে মডার্ন যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো থেকে এটা স্পার্ক করা। তারপর একটা সেম টাইম আমি মনে করি বুঝতেছেন এটা যে সময় আলাপটা আসলো, অনেকে খুবই রিয়াকশন দেখেছেন, অনেক খুবই অপছন্দ করেছেন, এবং এর মধ্যে শুনলাম সেটা হচ্ছে যে কিসের ওই যে নড়াইলের ডিসি মনে হয় ভাইস চ্যান্সেলরকে ওই সময়কার বলেছেন, বুঝতে পেরেছেন মামলা টামলা এবং দীপ্তিত্ব বিষয়। আমি তখন এটা বলছিলাম সেটা হচ্ছে যে দীপ্তিত্বটা এগেন্সে যদি কিছু হয়, প্রথমে যারা প্রতিবাদে নামবে এর মধ্যে আমি একজন। কারণ কেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই আলাপগুলা সুলতানকে রিলিভেন্ট করে রাখে। কিভাবে রিলিভেন্ট করে রাখে? কারণ এগুলো বুঝতেছেন প্রত্যেক সময়ই তার একজনের কতগুলো বুঝতে পেরেছেন মানে যে প্রশ্ন আসে হাজির হয়, এবং নতুন নতুন প্রশ্নের আলোকে বুঝতে পারছেন মানে লোককে দেখার অর্থ হচ্ছে কি জানেন, এই ফিগার রিলিভেন্ট ওই টাইমের সাথে। তার মানে আপনাকে একাডেমিক জায়গা থেকে এটা ছেড়ে দিতে হবে, মানে মানুষ বিভিন্নভাবে আলোচনা করবে, এবং যে কোনো বয়ানের আপনার কাউন্টার বয়ান তৈরি করা গুরুত্বপূর্ণ, রাদার দেন এটা সাবটেনশনের। কারণ আমরা মানে ইউনিভার্সিটির কাজই হচ্ছে কি জানেন, ভিন্ন মতাবলম্বীদের বুঝতেছেন ভাবনা চিন্তার একসাথে শ্রদ্ধাশীল ভাবে বুঝতেছেন বিতর্কে আবর্তিত হয়। আমরা জানি অনেকেরই আপনাদের কিন্তু ভয়ঙ্কর ধরনের অনুভূতি আছে সুলতানের বিষয়ে, এবং অনেকে খুবই ফিউরিয়াসও হয়েছেন আমি জানি ওই সময়। বাট এট দ্য সেম টাইম মনে রাখা দরকার স্বাধীনতা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কি জানেন আলোচনা এবং রিলিভেন্ট করার একটা প্রক্রিয়ার অংশ আর কি। যেটা আমি একটু যে আপনার আলাপের জায়গা থেকে বললাম আর কি। দুই নম্বর হচ্ছে আমার বইটা আসলে ওই আলাপটা নাই, আমি মূলত ওই আমাকে একটা বক্তৃতা করে বলা হয়েছে, মানে তো এটা আমি লিখছিলাম সেটা হচ্ছে যে প্রথম বৃক্ষরোপণ কি জিনিস নামে। এটা মূলত আমাদের এখানকার, আপনি বুঝতে পারার কথা, আমি ফিলোসফি থেকে আসছে লার্জলি আমি থিওরি চর্চা করে বেশি, এবং যে কোনো জিনিস আমি টেনে টুনে বুঝতে পারছি থিওরির দিকে নিয়ে নেওয়া যায়, এটা অভ্যাসের বিষয় আর কি এটা। এবং তার ফলে যেটা হয়েছে কি জানেন, যে মানে ধরুন শিল্পকলার লোকের বাইরের লোকের বুঝতে পারছেন একটা ইন্টারেস্ট তৈরি হয়, কারণ যেহেতু থিওরির যে আলাপগুলো চলছে সেই জায়গা থেকে। তো আমি মূলত এখানকার বুঝতে পারছেন আর্ট ক্রিটিসিজম একজন থিওরি ডেভেলপ করার একটা প্ল্যানার ওই জায়গা থেকে বুঝতে পেরেছেন, এবং যতটা ডিবেট আর্ট অন্টোলজি ওই লেখাটা, কিন্তু ওই পাশাপাশি রিসেন্ট কিছু বিষয়গুলো হয়তো এখানে যুক্ত হবে আর কি এটা। বাট আমার আসলে আমার পার্সোনাল লাইফটা কম ইমপ্যাক্ট পড়েছে, বাট আমার মনে হয় আরো অনেকের কাজের মধ্যে আছে। সেটা হচ্ছে যে আপনার মনে অনেক বেটার কিসে করবেন, এবং ইচ্ছাকৃতভাবে বুঝতে পেরেছেন। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে কিছু জিনিসের প্রভাব আছে, কিছু জিনিসের প্রভাব নেই। কিছু থাকে না এখানকার মানে যে লোকদর্শনের প্রভাব আছে, ওইটা খানিকটা আলোচনা আছে, বাট যেটা মনে হচ্ছে যে এত বেশি ইম্প্যাক্ট নাই, আমি হয়তো অ্যাভয়েড করেছি। একটা সম্পর্ক হচ্ছে কি সুলতানের নিয়ে আলাপ মিতে ভর্তি, এবং আমাকে একটা খুবই কেয়ারফুল হওয়া খুব জরুরি, কারণ আমার একটা একাডেমিক টোন থেকে মানে কি করা, বাট এতে করে অনেকে অবশ্যই হবেন, বাট এটা আমার একটা ধন্যবাদ।